অধ্যায় ১-০ ড্যান ব্যাটলফিল্ড। তৃতীয় দিনের পর লু ফেং এবং চেন গু মিংইউ সেক্টর ছেড়ে চলে যান এবং দক্ষিণ পূর্বের পুনঃসাপ্লাইং ঘাঁটির দিকে যাওয়ার জন্য এইচআর অ্যালায়েন্স মার্কেটে গাও ফেং, ওয়েই টাই এবং ওয়েই কিংয়ের সাথে দলবদ্ধ হন। দক্ষিণ পূর্বের সামরিক খাত জিয়ান্নান শহরের উত্তরের সামরিক সেক্টরের চেয়ে অনেক বড় ছিল। এই পুনঃ সরবরাহকারী ঘাঁটিটি উত্তরের সামরিক সেক্টরে পুনরায় সরবরাহকারী ঘাঁটির চেয়েও বড়। চাবিটি পাওয়ার পরে লু ফেং এবং দলটি পুনরায় সরবরাহকারী বেসের ভিতরে হাঁটতে হাঁটতে একটি শ্বাস নেওয়া ছাড়া আর সাহায্য করতে পারেনি। এই পুনঃসাপ্লাইং বেস উপায়ে ভিলার পরিমাণ উত্তর সেক্টরের পরিমাণকে ছাড়িয়ে গেছে এবং এক নজরে আপনি প্রতিটি এলাকায় প্রচুর পরিমাণে যোদ্ধাদের দেখতে পাবেন। শক্তির দিক থেকে এখানকার যোদ্ধারা উত্তরাঞ্চলের যোদ্ধাদের ছাড়িয়ে গেছে। অবশ্যই তারা আরও শক্তিশালী, গাও ফেং বলে উঠলেন। ০০৩ শহর সমুদ্রের কাছে। সমুদ্রে অগণিত দানব মহাদেশকে বিভক্ত করেছে এবং হুয়াংপু নদীর তীরে মূল ভূখণ্ডকে হুমকির মুখে ফেলেছে। এই পুনরায় সরবরাহকারী ঘাঁটি সেই সমুদ্র দানবদের সাথে মোকাবিলা করার জন্য বিদ্যমান এবং যোদ্ধারা মূলত এখানে ০০৩ শহরের অভ্যন্তরে দানবদের মোকাবেলা করতে। ভূমির দানবদের তুলনায় সমুদ্রের দানব মানবতার জন্য অনেক বড় হুমকি, কারণ সমুদ্রপথের ক্ষেত্রফল স্থলভাগকে ছাড়িয়ে গেছে এবং সমগ্র সমুদ্রই দানবের এলাকা। সমুদ্রে কত দানব আছে তা কল্পনা করা যায়। দেখুন, এটি একটি বিষ শয়তানের বন্দুক, তাই না? পবিত্র শীত, এটা কি যুদ্ধের গড় নয়? ওয়ারগড স্তরের যোদ্ধারা উত্তরের সামরিক সেক্টরে খুব কমই দেখা যায়, কিন্তু আমরা এইমাত্র এখানে এসেছি এবং আমরা ইতিমধ্যে একটি দেখেছি। আশ্চর্যের কিছু নেই। ০০৩ শহরটি সমস্ত ইউরেশিয়ায় দানবদের জন্য কয়েকটি বড় ক্যাম্পের মধ্যে একটি। শুধু আমাদের জিয়ান্নান শহর থেকে নয়, অন্যান্য সদর শহরের পেশাদাররাও এখানে আসেন। তাই এত শক্তিশালী লোকের এখানে থাকা অদ্ভুত কিছু নয়। ফায়ার হ্যামার স্কোয়াড তাদের অ্যাপার্টমেন্টের ছাদ থেকে নিচে তাকাল এবং সবাই অবাক হয়ে গেল। এখানে যোদ্ধারা সত্যিই বিশ্বের সব জায়গা থেকে এসেছে। আমরা খাব এবং দুপুরের খাবারের পর আমরা ০০৩ শহরে চলে যাব, গাও ফেং বলল। কিছুক্ষণ পরে ফায়ার হ্যামার স্কোয়াডের ৫টি সম্পূর্ণ সজ্জিত সদস্য পুনরায় সরবরাহকারী ঘাঁটি ছেড়ে চলে যায়। এটা ফায়ার হ্যামার স্কোয়াড, তারাও এখানে এসেছে। আমি শুনেছি যে রকি, পাগল, যে সবেমাত্র ফায়ার হ্যামার স্কোয়াডে যোগ দিয়েছে, সে বেশ শক্তিশালী। তিনি একজন শিক্ষানবিশ যুদ্ধবাজ, তাই তিনি নিশ্চিত যে দ্রুত উন্নতি করবেন। পুনরায় সরবরাহকারী ঘাঁটির ভিতরের লোকেরা আলোচনা করতে করতে হেসেছিল। পাগল ওয়ান ডং, যিনি একটি গাছের ছায়ায় তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন, মাথা ঘুরানো ছাড়া সাহায্য করতে পারেননি। এ সময় ফায়ার হ্যামার স্কোয়াডের ৫ সদস্য ঘাঁটির গেটের দিকে এগিয়ে যায়। ডং, এই লু ফেং তোমার ঠিক একই ব্যাচে আছে, তার পাশের জঘন্য পাশবিক কথা বলল। হ্যাঁ, ওয়ান ডং মাথা নেড়ে বললেন, আমরা একই দলে যোদ্ধা হয়েছিলাম। গতবার থেকে গ্রেড ৩ ইঁদুরের জোয়ার বিস্ফোরণের সময়, এমনকি আমি তার সাথে দেখা করেছি। আমি ভাবিনি যে তিনি দক্ষিণ পূর্বে সামরিক খাতে আসবেন। ওয়ান ডং এর আসল স্কোয়াডের ক্যাপ্টেন গতবার থেকে ইঁদুরের জোয়ারে মারা গিয়েছিল, তাই ওয়ান ডং এবং অন্যরা অন্য ফাইটার স্কোয়াডে যোগ দিয়ে এখানে এসেছিল। ডং, এটা ধরে রাখো, এই লু ফেংয়ের কাছে হেরে যেও না, নিষ্ঠুর পাশবিক ওয়ান ডং এর বুকে আঘাত করে। ওয়ান ডং জটিল অনুভূতির মধ্যে লু ফেংয়ের ছায়া গেটে অদৃশ্য হয়ে যেতে দেখেছেন। তারা যখন সম্ভাব্য ফাইটার পরীক্ষায় একসাথে অংশগ্রহণ করেছিল, তখন তারা দুজনেই দোজুদের দ্বারা স্কাউট হয়েছিল। কে জানত যে চোখের পলকে লু ফেং ইতিমধ্যেই যোদ্ধাদের বৃত্তে তার নাম তৈরি করে ফেলেছে, যখন সে এখনও একজন রুকি যাকে কঠোর পরিশ্রম করতে হবে। আপনি যদি ক্রেজি অফ জোয়িং নেন্সেরি উল্লেখ করেন, তাহলে বেশিরভাগ মানুষই জানবে আপনি কী বিষয়ে কথা বলছেন। জেনে রাখুন, নিজের জন্য একটি নাম করা একটি অত্যন্ত কঠিন কাজ। অথবা পৃথিবী ছিন্নভিন্ন যুদ্ধের উপর নির্ভর করুন, অথবা একটি বিশেষ যুদ্ধ রেকর্ডের উপর নির্ভর করুন।
লু ফেং এর মতো 2 মাসে 1,000,000 দানব হত্যা করেছে। অথবা ক্লান্তিকর মাস এবং দীর্ঘ বছর ধরে আপনার খ্যাতি গড়ে তোলার উপর নির্ভর করুন। উদাহরণস্বরূপ, চেন গু এবং ঝাং কে তাদের পরিচিত হওয়ার আগে তাদের খ্যাতি তৈরি করতে 1 ডজন বছর কাটিয়েছেন। এবং এখন লু ফেংকে বেশ কিছুটা খ্যাতি সহ একজন হিসাবে গণনা করা হয়। তিনি তখন আমার মতো ছিলেন, এবং এখন তিনি এমন একজন যিনি যোদ্ধাদের বৃত্তে কিছুটা খ্যাতি পেয়েছেন। আমি তার কাছে হারতে পারি না। ওয়ান ডং তার মুষ্টি চেপে ধরল। তার টার্গেট লু ফেংকে ঠিক তার সামনে রেখে ওয়ান ডং আরাম করার সাহস পাননি। হাইওয়ে ধরে লু ফেং এবং অন্যরা প্রায় 2 দিন ধরে হেঁটেছিল যতক্ষণ না তারা অবশেষে 003 শহরের উপকণ্ঠে পৌঁছায়। আকাশ ধূসর ছিল এবং ফায়ার হ্যামার স্কোয়াড সাবধানে এগিয়ে গেল। ঘরে প্রবেশ কর, গাও ফেং চিৎকার করে উঠল। হুশ, হুশ, হুশ। লু ফেং এবং অন্যরা দ্রুত রাস্তার একটি দোকানে প্রবেশ করল। ব্লাটিং, ক্যাটকোয়াক। আকাশে ঢেকে থাকা কয়েক পাখি উড়ে যাওয়ার পরেই ফায়ার হ্যামার স্কোয়াড সাবধানে বেরিয়ে আসে। এখানেই দানবরা জড়ো হয়। এটি সমগ্র ইউরেশিয়ায় তাদের সবচেয়ে বড় ক্যাম্প। শুধু স্থল দানবই নয়, সব ধরনের উড়ন্ত দানবও এখানে আছে, গাও ফেং ছোট কণ্ঠে সতর্ক করে দিয়েছিলেন, এবং যেহেতু এটি সমুদ্রের কাছাকাছি, তাই উভচর দানবও দেখা যাচ্ছে। তাই সবাই সতর্ক, সতর্ক এবং আরও সতর্ক থাকতে ভুলবেন না। বুঝলাম, ক্যাপ্টেন, লু ফেং এবং অন্যরা মাথা নাড়ল। সবাই জানত এখানে কতটা বিপজ্জনক। যখন আগে থেকে উড়ন্ত দানবদের দল আক্রমণ করেছিল, তারা শুধুমাত্র ভূখণ্ড এবং লু ফেংয়ের বিস্ফোরণের কারণে তাদের জীবন রক্ষা করতে সক্ষম হয়েছিল। আমাদের লক্ষ্য হল 2 মাইল দূরে ওয়ানকে ড্রিম সিটি নামে একটি ছোট সেক্টর। গাও ফেং একটি ছোট কণ্ঠ বললেন, এই ওয়ানকে স্বপ্নের শহরটি প্রচুর পরিমাণে জমি দখল করে 1 মিলিয়ন মানুষের বসবাসের জন্য যথেষ্ট। সেখানে এই মুহূর্তে সেখানে বেশ কিছু দানব রয়েছে। যেহেতু এটি 003 শহরের উপকণ্ঠে, তাই দলনেতার স্তরের দানব বিরল। সেখানে একটু ঘোরাঘুরি করা আমাদের জন্য উপযুক্ত। ঠিক আছে, অন্যরা মাথা নাড়ল। সবাই সাবধানে থাকবেন। আকাশ, মাটি, এমনকি ভূগর্ভেও হোক না কেন, দানব যে কোনো জায়গা থেকে আবির্ভূত হতে পারে। গাও ফেং তার হাত নেড়ে বললেন, চলে যান। লু ফেং এর ভূতের ব্লেড ইতিমধ্যে খোলা ছিল, এবং চেন গু এর রক 112 ভারী মেশিনগান যে কোনো সময় গুলি চালানোর জন্য প্রস্তুত ছিল। ফায়ার হ্যামার স্কোয়াডের 5 জন সদস্য সাবধানে এগিয়ে গেল এবং এক মুহূর্তের জন্য তাদের গার্ডকে নামিয়ে দেওয়ার সাহস করল না। তারা ছোট দেশ পর্যায়ের শহরে থাকার সময় থেকে সম্পূর্ণ আলাদা ছিল। হাওল, গর্জন, মরি। কয়েক ডজন মাইল দূর থেকে একটি পৃথিবী কাঁপানো গর্জন, এমনকি কিছু মানুষের ক্রুদ্ধ চিৎকার। কোনো দৈত্য চেন গু শব্দের উৎপত্তির দিকে মাথা ঘুরিয়ে দিতে পারল না। এটি শহরের সেক্টরের দিকে, যেখানে সত্যিকারের ইচথিওসরাস এবং অ্যালিগেটর উপস্থিত হয়। সেখানে বেশ খানিকটা দলনেতা লেভেলের দানব এবং ওয়ারগোড লেভেলের যোদ্ধা আছে। গাও ফেং ছোট গলায় বলল, আপনার যদি ওয়ারগোডের ক্ষমতা না থাকে, সেখানে যাওয়া আত্মহত্যা। 003 শহরে শুধু চীন নয়, রাশিয়া ও ভারতের শক্তিশালী যোদ্ধারা সেখানে আছে। লু ফেং এবং অন্যরা মাথা নাড়ল। অল্প 2 মাইলের জন্য, যদি তারা বিস্ফোরকভাবে স্প্রিন্ট করে, তবে 1 মিনিটেরও প্রয়োজন হয় না। যাই হোক, কয়েক ডজন বছর আগে পরিত্যক্ত ওয়ানকে ড্রিম সিটি সেক্টরে পৌঁছতে ফায়ার হ্যামার স্কোয়াড আধা ঘন্টা সময় ব্যয় করে। এই আধা ঘন্টার মধ্যে লু ফেং এবং অন্যরা 2টি সাব ধরনের দানব, 300 জন নিয়মিত সৈনিক স্তরের দানব এবং একজন নিম্ন স্তরের কমান্ডারকে হত্যা করেছিল। আমি শুনেছি এটা বিপজ্জনক, কিন্তু আমি ভাবিনি এটা এতটা বিপজ্জনক হবে। আমরা খুব সতর্ক ছিলাম, এবং তবুও আমরা একজন নিম্ন স্তরের কমান্ডারের সাথে লড়াই করতে বাধ্য হয়েছিলাম। চেন গুয়ের চোখ জ্বলজ্বল করে, আপনি 003 শহর থেকে যা আশা করবেন। যাও, তাড়াতাড়ি উপরে যাও। গাও ফেং হাত নাড়ল।
লু ফেং এবং অন্যরা সাবধানে এবং দ্রুত একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে প্রবেশ করল। এই বিল্ডিংটিতে 8টি তলা ছিল এবং 1 তলা থেকে 2 তলা পর্যন্ত লু ফেং এবং অন্যরা প্রায় 100টি দানবের সাথে দেখা করেছিল। 2 তলায় প্রায় 100 বর্গ মিটারের একটি ঘর ছিল। যখন আমরা এখানে 003 শহরে আছি, এই বাড়িটি হবে আমাদের অস্থায়ী বিশ্রামের স্থান, গাও ফেং বলেছেন। লু ফেংও মাথা নাড়ল। অন্যান্য শহরগুলির থেকে ভিন্ন, 003 শহরে প্রচুর পরিমাণে উড়ন্ত ধরনের দানব রয়েছে, তাই আপনি ছাদে বিশ্রাম নিতে পারবেন না। আপনি যদি ছাদে বিশ্রাম নেন, আপনি মৃত্যুর সন্ধান করছেন। ওদিক দেখ, গাও ফেং ধুলো বারান্দায় দাঁড়িয়ে দক্ষিণ দিকে ইশারা করলেন। ওখানে দেখো, কুয়াশার দিকে যাওয়া জায়গাটার দিকে। লু ফেং এবং অন্যরা সেখানে হাঁটলেন। প্রকৃতপক্ষে প্রায় 1 মাইল দূরে, কুয়াশায় কয়েকটি ভবন দেখা যায় না, সেখানে ভাঙা চিহ্ন ছাড়া আর কিছু দেখা অসম্ভব ছিল। সেই স্থানটি অদ্ভুতভাবে সম্পূর্ণ কুয়াশা দ্বারা আবৃত ছিল। 003 শহর আসলে বেশিরভাগই ধুলোয় ঢাকা। সব ধরনের দানবদের চিৎকার এবং পাখির কান্না শোনা যেত। আর হাজার হাজার দানবের গর্জন ছিল অগণিত। এটা এই সেক্টরের মূল বিষয়। এটি একটি সুবিধার দোকান ছিল, কিন্তু এখন সেখানে একটি উচ্চ স্তরের দলনেতা দানব বসবাস করছে, গাও ফেং করা ভাষায় বললেন। যাই হোক না কেন, আমরা সেই এলাকার কাছে যাব না। আমি শুনেছি যে উচ্চ স্তরের সৈন্যদলের নেতা সেখানে 2টি নিম্ন স্তরের সৈন্যদলের নেতা, প্রচুর পরিমাণে সেনাপতি এবং অগণিত পরিমাণে সৈনিক দানব রয়েছে। এটি 20 থেকে 30 মাইল ব্যাসার্ধের অত্যাচারী। লু ফেং গভীর নিঃশ্বাস ফেল। একজন উচ্চস্তরের দলনেতা আর 2 নিম্নস্তরের দলনেতা। এটা কি ধরনের দল? অবশ্যই তারা কেবল এইভাবে উপকণ্ঠে অত্যাচারী হতে পারে। শহরে দলনেতা স্তরের দানব সর্বত্র রয়েছে। গাও ফেং তার হাত নেড়ে বলল, ঠিক আছে, আমরা রাতের জন্য বিশ্রাম নেব। আগামীকাল আমরা 003 শহরে আমাদের যাত্রা শুরু করব। হ্যাঁ, অধিনায়ক। লু ফেং এবং অন্যরা এক দৃষ্টি বিনিময় করল এবং হাসি দিল। ব্লাটিং। কয়েকশত পাখি দানব ছোট সেক্টরের উপর থেকে উড়ে গেল এবং তাদের মধ্যে কেউ কেউ এমনকি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের পাশ দিয়ে উড়ে গেল। সবচেয়ে কাছের দানবটি লু ফেং এবং অন্যদের থেকে মাত্র 20 থেকে 30 মিটার দূরে ছিল। সবাই ঘরে ঢুকে বিশ্রাম নিন। ঘরের জানালা বড় নয়, তাই উড়ন্ত দানবও এখানে উঠতে পারে না। আজ চেন গু এবং ওয়েইটাই, তোমরা দুজন ঘুরবে এবং রাতের জন্য পাহারা দেবে। 003 শহরে লু ফেং এবং অন্যরা ঘুমাতে চাইলেও তাদের কাউকে পাহারা দিতে হবে। কেউ আরাম করার সাহস করেনি, কারণ এটি ছিল দানবদের জন্য একটি বিনোদন পার্ক, মানুষের জন্য একটি আস্তানা এবং যোদ্ধাদের জন্য একটি যুদ্ধক্ষেত্র। অধ্যায় 1.1 একটি মানি প্রিন্টারের চেয়ে দ্রুত অর্থ উপার্জন করা। রাতের পর ভোর। লু ফেং 2 তলার বারান্দায় দাঁড়িয়েছিলেন। সকালের শীতের শীত তার মুখ ছুঁয়েছে, লু ফেংয়ের আত্মাকে চমকে দিয়েছে। গাও ফেং হেসে বলল, এটা আজ 0 এর নিচে প্রায় 5 বা 6 ডিগ্রি। এটা একটু ঠান্ডা। লু ফেং বারান্দা থেকে নিচের দিকে তাকিয়ে দেখল একটি দানব শিকারের জন্য শিকার করছে, কিন্তু ঠিক সকালে এলাকায় ইতিমধ্যে বেশ কিছু দানব রয়েছে। দেখুন, আমার দর্শনের ক্ষেত্রে প্রায় 1-2টি দানব রয়েছে এবং তাদের মধ্যে 3টি কমান্ডার স্তরের। 003 শহরটি আসলেই দানবদের ক্যাম্প। গাও ফেং হেসে উঠল। প্রকৃতপক্ষে একটি নিয়মিত শহরে একজন কমান্ডার সাধারণত প্রায় কয়েক নিয়মিত দানবকে নেতৃত্ব দেয়, তাদের অনেক কর্তৃত্ব আছে। এবং লু ফেং যে শহরে তার ব্লেড কৌশল প্রশিক্ষণের জন্য অবস্থান করেছিলেন, সেখানে একজন কমান্ডার স্তরের দৈত্যের নিয়ন্ত্রণে প্রায় থেকে কয়েক হাজার দানব ছিল। একটি শহরে কম কমান্ডার, আরও দানব প্রত্যেকে নেতৃত্ব দিতে পারে। কিন্তু 003 শহরে, এমনকি উপকণ্ঠেও, একজন কমান্ডার স্তরের দানবের সাথে প্রায় 2 থেকে 3 জন সৈন্য থাকে। কখনো কখনো তাদের কেউ নেই,
কোনো অনুসারী ছাড়াই নেতা হয়ে উঠছে। এরা সবাই দুর্বল কমান্ডার, তাদের অনেক অনুসারী নেই। শক্তিশালী কমান্ডার এবং এমনকি বাহিনী নেতাদের জন্য তাদের হাজার হাজার অনুসারী থাকবে। গাও ফেং মাথা ঘুরিয়ে অন্যদের দিকে তাকাল। সবাই জেগে উঠো, চল নিচের দানবদের শিকার করি। চলো ভাইয়েরা যাই, কিছু টাকা কামাই। চেনগু হেসে বলতে পারল না। এই 003 শহরটি সুযোগে পূর্ণ। সর্বত্র কমান্ডাররা আছেন। ওয়েই কিং এবং ওয়েই টাইয়ের চোখ জ্বলে উঠল। 003 শহর বিপজ্জনক, কিন্তু বিপদের সাথেই সম্ভাবনা রয়েছে। এখানে অনেক শক্তিশালী দানব রয়েছে এবং আপনার যদি যথেষ্ট দক্ষতা না থাকে তবে আপনি সহজেই মারা যাবেন। এমনকি আপনি শক্তিশালী হলেও একবার আপনি একটি দল দ্বারা বেষ্টিত হয়ে গেলে আপনিও শেষ হয়ে যাবেন। তবে এখানে কমান্ডারদের অনেক অনুসারী নেই, তাই এই কমান্ডারদের শিকার করা অনেক সহজ। হুশ হুশ হুশ। লু ফ্যাং সিডির সামনে ছিল এবং কোণগুলি স্ক্যান করার জন্য তার আধ্যাত্মিক শক্তি ব্যবহার করার পরে তার হাত নেড়েছিল। কোনো সমস্যা নেই, 200 মিটার ব্যাসার্ধে কোনো দানব নেই। দানব সাধারণত কোণ থেকে অতর্কিত মিথ্যা। এবং লু ফেং এর আধ্যাত্মিক শক্তি সেরা আবিষ্কারক। একজন আত্মা পাঠকের সাথে থাকা দুর্দান্ত। চেনগু হাসলেন। সবাই নিজেদের খেয়াল রেখো, শব্দ করো না। দানবদের কান খুব সংবেদনশীল। গাও ফেং চেনগুর দিকে তাকাল এবং চেনগুর সাথে সাথে চুপ করে গেল। লু ফেং নেতৃত্ব দিচ্ছিলেন যখন গাও ফেং পিছনে ছিলেন। দুই পাশে ওয়েই টাই আর ওয়েই কিং, আর মাঝখানে চেনগু। লু ফেংয়ের দৃষ্টি প্রায় 100 মিটার দূরে একটি 3টি শিংওয়ালা সুজোরের উপর পড়ে। শিংওয়ালা সুজোরের একটি ছিল অত্যন্ত বড় এবং তার শিং ছিল কালো। সাধারণ ধূসর পশম থেকে ভিন্ন, এর সূচের মতো পশম ছিল কালো। এসবই তার পরিচয় তুলে ধরে, নিচু স্তরের সেনাপতি। এটা যে? লু ফ্যাং শান্তভাবে বলল, আমি সেই শিংওয়ালা সুজোরের যত্ন নেব। সবাই আশেপাশের দিকে নজর রাখবে। হুশ হুশ হুশ। লু ফেং সামনের দিকে চার্জ করা হয় যখন পিছনে 4টি স্বাভাবিকভাবেই গঠন অনুযায়ী ছড়িয়ে পড়ে। তারা অন্য কমান্ডার দানবদের জন্য দেখছিল বা অন্য মানব যোদ্ধারা হস্তক্ষেপ করার চেষ্টা করছে কিনা। হাউল কমান্ডার স্তরের শিংওয়ালা সুজোটি মানব লু ফেংকে একা ছুটে আসতে দেখেছে এবং সাথে সাথে চিৎকার করে উঠল। এর গতি 100 মিলিসেকেন্ড, যা প্রায় 360 কিমি ঘন্টা। এবং সেই শিংওয়ালা সুজোটি সরাসরি লু ফেংয়ে চার্জ করছিল। এর শরীরের আকারের সাথে আঘাতের শক্তি এমনকি একটি ট্রাক খোলার জন্য যথেষ্ট হবে। লু ফেং তার ভূতের ব্লেড ধরে রেখেছিলেন এবং তার নিয়মিত গতি প্রায় 60 থেকে 70 মিলিসেকেন্ড রেখেছিলেন। দুজনের দেখা। লু ফেংয়ের গতি তাৎক্ষণিকভাবে বেড়ে গেল এবং এক কদম দিয়ে সে নিখুঁতভাবে সেন্টিমিটার এড়িয়ে গেল। এদিকে লু ফেংয়ের ব্লেড আঁকছিল। ব্লেড যাওয়ার সাথে সাথে এটির গতি দ্বিগুণ বেড়ে গেল, ফলকটি ঝাপসা হয়ে গেল। এটা একটা অন্ধ আলো হয়ে গেল। ব্লেডের ঠান্ডা আলো বজ্রপাতের মতো এবং তা শিংওয়ালা সুজোরের ঘাড় জুড়ে টেনেছিল। ব্লেডের আলো স্বপ্নের কুয়াশার মতো এবং সঙ্গে সঙ্গে বিচ্ছুরিত। ব্লেড কৌশল, থান্ডারবোল্ট। প্রথম সাফল্য। পুচি পুচি। লু ফেংয়ের ভূতের ব্লেড থেকে আপাতদৃষ্টিতে সাধারণ 2টি স্ল্যাশ অন্য 2টি সৈনিক স্তরের শিংওয়ালা সুজোরের ঘাড় জুড়ে অবিলম্বে কেটে যায়। রম্বল কমান্ডার স্তরের শিংওয়ালা সুজোটি, যেটি তার জীবন হারিয়েছিল, একটি গর্জন করে মাটিতে পড়ে যাওয়ার আগে প্রায় 100 মিটার দৌড়াতে থাকে। এটি কয়েক ডজন মিটারের জন্য মাটিতে পিছলে পড়ে একটি বড়, শক্ত গাছে ভেঙে পড়ে যা কয়েক ডজন বছর ধরে পাশে বেড়ে চলেছে, যার ফলে থামার আগে পুরো গাছটি কিছুটা কেঁপে ওঠে। চমৎকার কাজ, শুধু ব্লেড কৌশলে একজন কমান্ডার লেভেলের দানবকে ধ্বংস করা। চেনগু এবং অন্যরা চারপাশে জড়ো হল। আপনি বেশ কিছুটা উন্নতি করেছেন। গাও ফেংও খুশি এবং তিনি ইতিমধ্যেই দানবটির মৃতদেহ ব্যবচ্ছেদ করতে যাচ্ছিলেন।
আমার কৌশল, আমার ব্লেড কৌশল এবং প্রচুর অভিজ্ঞতার সাথে একজন নিম্ন স্তরের কমান্ডারকে হত্যা করা এত সহজ, লু ফেং ভিতরে অবাক হয়ে গেল। যেহেতু তিনি 1,000,000টিরও বেশি দানবকে হত্যা করেছিলেন, লু ফেং এই দানবদের সাথে মোকাবিলা করার সময় পুরোপুরি শান্ত থাকতে সক্ষম হয়েছিল। তাকে তার ব্লেড কৌশল এবং কৌশল তাদের সর্বোচ্চ ব্যবহার করতে সক্ষম করেছিল। প্রতিপক্ষকে তাৎক্ষণিকভাবে পরিত্রাণ পেতে ক্ষুদ্রতম শক্তি ব্যবহার করে। ঠিক আছে, ব্যবচ্ছেদ সম্পূর্ণ। গাও ফেং একটি হাসি দিল। দেখা যাক, আমরা আজকে কমান্ডার স্তরের দানবদের বেশ কিছুটা শিকার করতে পারি। যাও, পরেরটিতে। লু ফেংও একটা হাসি দিল। ফায়ার হ্যামার স্কোয়াডের প্রত্যেকেই উচ্চ আত্মার মধ্যে ছিল। 003 শহরে, যদিও তারা জানত যে তারা অনেক দানবকে শিকার করতে সক্ষম হবে, একবার তারা আসলে যুদ্ধ শুরু করলে লু ফেং বুঝতে পেরেছিল। পবিত্র শীত। তারা দানবকে হত্যা করেনি, তারাই মূলত টাকা ছাপিয়েছিল। এমনকি একটি মানি প্রিন্টারও ততটা অর্থ উপার্জন করতে সক্ষম হবে না যতটা লু ফেং এবং অন্যরা এখন উপার্জন করছে। একজন নিম্ন স্তরের কমান্ডারের সামগ্রীর মূল্য প্রায় 5 মিলিয়ন। 5 মিলিয়ন। একজন মাঝারি স্তরের কমান্ডারের সামগ্রীর মূল্য প্রায় 10 মিলিয়ন। 100 মিলিয়ন। একজন উচ্চ পর্যায়ের কমান্ডারের সামগ্রীর মূল্য প্রায় 50 মিলিয়ন। 600 থেকে 700 মিলিয়ন। অবশ্যই কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন কিছু অত্যন্ত বিরল দানব বা কিছু উচ্চ স্তরের কমান্ডার যে দলটির নেতার স্তরে পৌঁছেছে। স্বাভাবিকভাবেই তাদের উপকরণের দাম বেশি হবে, কিন্তু বেশিরভাগ দানবই উপরের দামের পরিসরের সাথে মানানসই। ফায়ার হ্যামার স্কোয়াডে দিনে 100 জন কমান্ডারকে হত্যা। অবশ্য তাদের বেশিরভাগই ছিলেন নিম্নস্তরের কমান্ডার। তারা যে পরিমাণ অর্থ উপার্জন করেছে তা কেবল হতবাক। 100 দিন যুদ্ধ করার পর লু ফেং এবং অন্যরা 2 জন নিম্ন স্তরের কমান্ডার এবং 3 জন মাঝারি স্তরের কমান্ডারকে হত্যা করে। তাদের আনুমানিক মূল্য সম্ভবত 1 বিলিয়ন। যেহেতু তারা 100 দিন ধরে কঠোর লড়াই করেছিল, লু ফেং এবং অন্যরা বেশ ক্লান্ত ছিল, তাই তারা বিশ্রাম নিতে একটি ভালো দিন নিয়েছিল। এরপরে তারা দানব শিকার করতে থাকে এবং এটা ঠিক যে এলাকার দানব স্পষ্টভাবে উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে। 5তম দিন। 8তলা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের 2 তলায় লু ফেং এবং অন্যরা বিশ্রাম নিচ্ছিলেন। ক্যাপ্টেন, আমরা খুব কমই এই এলাকার কাছাকাছি কোনো নিম্ন স্তরের কমান্ডারকে দেখতে পাই, চেন গু হতাশ হয়ে বলল। এটা সাহায্য করা যাবে না। আমরা সম্প্রতি বেশ নিষ্ঠুরভাবে হত্যা করেছি, গাও ফেং হেসে বলল, কিন্তু তাড়াহুড়ো করার দরকার নেই, দানব দলে দলে আসে। আমার অনুমান অনুযায়ী 100 দিনের মধ্যে এখানে দানবের পরিমাণ বাড়তে শুরু করবে। আমাদের যা করতে হবে তা হল এখানে শান্তভাবে রক্ষা করা, যেহেতু আমরা এলাকার সাথে পরিচিত। লু ফেংও মাথা নাড়ল। যদিও এই এলাকাটি বড় ছিল, লু ফেং এবং অন্যরা গত কয়েকদিনে এটি সম্পূর্ণরূপে মুখস্থ করেছিল। মনে হচ্ছে 003 শহর এখনও অর্থ উপার্জনের জন্য সেরা। ওয়েইটাই বিস্মিত হওয়া ছাড়া সাহায্য করতে পারেনি। যদিও লু ফেং এবং গাও ফেং প্রধানত সমস্ত কাজ করেছিলেন, ওয়েইটাই, ওয়েইকিন এবং চেনগু এখনও অনেক উপকৃত হন। টাকা ভাগ করার পর প্রত্যেকেই পাবেন 100 কোটির বেশি। আগে ছোট শহরগুলিতে কমান্ডার বিরল ছিল। ওয়েইকিন এবং ওয়েইটাই সম্ভবত 1 বছরে 100 মিলিয়ন আয় করতে পারেনি, কিন্তু এখন তারা মাত্র 5 দিনে সেই পরিমাণ পার করেছে। অবশ্যই, যত বড় লাভ তত বড় ঝুঁকি। এই গত কয়েকদিনে লু ফেং এবং অন্যরাও একটি উড়ন্ত দৈত্যের আক্রমণের মুখোমুখি হয়েছিল। সৌভাগ্যবশত তারা বাড়িতে লুকিয়ে ছিল এবং তাদের ভয় দেখানোর জন্য লু ফেংয়ের নিক্ষেপকারী ছুরির উপর নির্ভর করেছিল। টাকাটন। এটা মোটেও অনেক কিছু নয়, গাও ফেং হাসলেন। একজন আত্মাপাঠকের জন্য বছরে বিলিয়ন আয় করা স্বাভাবিক। আমরা এখানে থাকতে পারার একমাত্র কারণ হল লু ফেংকে ধন্যবাদ।
হাহা, চেন গু, ওয়েই কিং এবং ওয়েই টাই হাসতে শুরু করতে পারল না। ক্যাপ্টেন, এমনটা বলো না। আপনার সাহায্যের কারণেই এই দানবদের হত্যা করা অনেক সহজ হয়ে গেছে। লু ফেং যখন সে কথা বলেছিল তখন সত্যিই বলছিল। একজন ব্যক্তির পক্ষে তার চারপাশের সমস্ত দিকে মনোযোগ দেওয়া অসম্ভব। কিছু স্কোয়াডে 3 জন সদস্য থাকে নজরদারি এবং সম্ভাব্য বিপদ দূর করার জন্য, এবং শুধুমাত্র গাও ফেংয়ের মতো একজন মধ্যবর্তী যুদ্ধবাজের সাহায্যে লু ফেংয়ের দক্ষতা বেশি হবে। লু ফেং এবং অন্যরা স্বাচ্ছন্দ্যে কথা বলেছিল, কিন্তু তাদের কণ্ঠস্বর উঁচু করা হয়নি। চেন গু তার ভারী স্নাইপার রাইফেলের লেজার আইমার দিয়ে নিচের দিকে তাকিয়ে হঠাৎ বলল, এখানে একজন বর এসেছে। কি? লু ফেং এবং অন্যরা মূলত অবিলম্বে এসে তাদের দূরবীন দিয়ে তাকাল। লু ফেং মনোযোগ দিয়ে দেখল। দূরে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে কোণগুলি লতা এবং শ্যাওলা দিয়ে ভরা ছিল, এবং এই দ্রাক্ষালতাগুলিতে একটি বিশাল সাপ ছিল যা 200 মিটার লম্বা এবং একজন ব্যক্তির কোমরের মতো মোটা ছিল। সাপের শরীরে কালো ডোরা ছিল এবং তারা যতই তার মাথার কাছে গেল ততই ঘন হয়ে উঠল। বিশাল সাপের একেবারে শেষ অংশটি 2টি ত্রিভুজাকার সাপের মাথাতে বিভক্ত হয়ে গিয়েছিল এবং এই 2টি মাথার কপালে একটি ফুসকুড়ি ছিল। এটা কি সেই সাপ টাইপের দানব, কালো ডোরাকাটা, যার প্রাণঘাতী বিষ আছে? গাও ফেং তার কণ্ঠে অভিশাপ দিয়েছিলেন, এবং এটি এমনকি একটি রূপান্তরিত সাপ টাইপ দানব, যমজ মাথাযুক্ত কালো ডোরাকাটা সাপ। এবং এটি প্রায় একটি শিং বেড়ে উঠছে এবং একটি ড্রাগন হয়ে উঠছে। লু ফেংও একটা গভীর শ্বাস নিল। একটি রূপান্তরিত কালো ডোরাকাটা সাপ যে প্রায় একটি ড্রাগন? এই জিনিস সঙ্গে জবাখিচুড়ি করা উচিত নয়। অধ্যায় 1-2 টুইন হেডেড কালো ডোরাকাটা সাপ। একটি কালো ডোরাকাটা সাপ যেটি ড্রাগন হতে চলেছে, এটা নিশ্চয়ই একজন উচ্চ পর্যায়ের কমান্ডার এবং হোর্ড লিডার লেভেলের কাছাকাছি। গাও ফেংয়ের অভিব্যক্তি অত্যন্ত গুরুতর ছিল এবং তিনি একটি ছোট কণ্ঠে বললেন, এবং যেহেতু এটি একটি রূপান্তরিত জোড়া মাথাযুক্ত কালো ডোরাকাটা সাপ, তাই এর বিষ একটি সাধারণ কালো ডোরাকাটা সাপের চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী। এটিতে 2টি বিষের থলিও রয়েছে এবং সেই বিষের থলিগুলির প্রতিটির মূল্য একটি অপরিবর্তিত কালো ডোরাকাটা সাপের দ্বিগুণ। অন্য কথায়, এই 2 মাথার কালো ডোরাকাটা সাপটির মূল্য একই স্তরের 4টি কালো ডোরাকাটা সাপের সমান। একটি কালো ডোরাকাটা সাপ যা ড্রাগন হতে চলেছে তার মূল্য প্রায় 400 মিলিয়ন, তাই এই জোড়া মাথাযুক্ত কালো ডোরাকাটা সাপের মূল্য 1.6 বিলিয়ন। মূল্য একটি নিয়মিত নিম্ন স্তরের দল নেতা দানবের সাথে তুলনীয়। গাও ফেং এই সংখ্যাগুলি বলার পরে অন্যদের হৃদস্পন্দন দ্রুত বাড়তে শুরু করে। তারা গত কয়েক দিনে কয়েকশো কমান্ডার স্তরের দানবকে হত্যা করেছে, কিন্তু সে সবের ধারে কাছেও নয় যে যমজ মাথাওয়ালা কালো ডোরাকাটা সাপের মূল্য। স্পষ্টতই শক্তিশালী দানবদের হত্যা করা উচ্চহারে অর্থ উপার্জন করে। অবশ্যই এই 2 মাথার কালো ডোরাকাটা সাপটি অত্যন্ত বিপজ্জনক। একবার আপনি এটিকে কামড়ালে বা যে কোনো উপায়ে এটির বিষক্রিয়া হয়ে গেলে এটি নিশ্চিত মৃত্যু, গাও ফেং নম্রভাবে বললেন, এবং এর 2টি মস্তিষ্ক আছে, তাই উভয় মাথা একসাথে শত্রুকে আক্রমণ করতে পারে। আমরা কি এটা করছি? গাও ফেং স্কোয়াডের অন্যান্য সদস্যদের দিকে তাকাল এবং অবশেষে লু ফেংয়ের দিকে চোখ রাখল। লু ফেংয়ের দিকে তাকিয়ে সবাই চুপ হয়ে গেল। লু ফেং এ সিদ্ধান্ত নিতেন, একটি জোড়া মাথার কালো ডোরাকাটা সাপ তাদের টন টাকা কামাবে, কিন্তু একই সময়ে এটা অত্যন্ত বিপজ্জনক। আমি আছি। লু ফেং দাঁত চেপে বলল, ক্যাপ্টেন, তোমার কি খবর? তার আধ্যাত্মিক শক্তি দিয়ে তার ডজিং অপ্রত্যাশিত হবে। লু ফেং, সমস্যা হলে আমাকে একটু সাহায্য করো। গাও ফেং দাঁত চেপে বলল, যোদ্ধাদের জীবন ও মৃত্যুর সীমানায় হেঁটে যাওয়ার কথা। ওয়েইটাই, আমাকে তোমার ঢাল দাও। এখানে অধিনায়ক ওয়েইটাইয়ের কোনো দ্বিধা ছিল না, কারণ তিনি গাও ফেংকে তার ঢাল দিয়েছিলেন, এবং গাও ফেং তার একটি হাতুড়ি মাটিতে রাখল। তার বাম হাতে একটি ঢাল এবং ডান হাতে একটি হাতুড়ি ছিল। তিনি নিজেকে নিয়ে হেসেছিলেন। এই সমস্ত সময়ের পরে
আমি এখনো যুদ্ধে খুব কমই একটি ঢাল ব্যবহার করি। যাই হোক, এই 2 মাথার কালো ডোরাকাটা সাপটি খুব বিপজ্জনক। আমি যদি ঢাল ব্যবহার না করি, আমি আসলে বেশ ভয় পাব। ক্যাপ্টেন, আমি দূর থেকে আক্রমণ করব এবং আপনি খুব কাছ থেকে আক্রমণ করবেন, লু ফেং শান্তভাবে বললেন। যদি কিছু ঘটে, আমি আমার আধ্যাত্মিক শক্তি আপনার ঢালো বা হাতুড়িতে ব্যবহার করব এবং আপনি সেই শক্তিকে ফাঁকি দিতে ব্যবহার করতে পারেন। বুঝেছি, গাও ফেং মাথা নাড়ল। লু ফেং বাকি 3 জনের দিকে তাকিয়ে বলল, আমি ক্যাপ্টেনের সাথে নিচে যাব, তোমরা এখানেই থাকো। ও হ্যাঁ, ভাই চেন, আপনার স্নাইপার রাইফেল দিয়ে লক্ষ্য করুন এবং নিশ্চিত করুন যে কেউ আমাদের সুবিধা নেওয়ার এবং হত্যা চুরি করার চেষ্টা না করে। কোনো চিন্তা নেই, আমি নিচে লক্ষ্য রাখব। চেনগু সামান্য হেসে বললেন, আপনি যদি আমাকে গুলি করতে চান তবে আমাকে সরাসরি অবহিত করুন। ঠিক আছে। কৌশলগত যোগাযোগ ঘড়ির মাধ্যমে একটি স্কোয়াডের সদস্যরা যে কোনো সময় যোগাযোগ রাখতে পারে। ক্যাপ্টেন, চলুন। লু ফেং এবং গাও ফেং দ্রুত সিডি বেয়ে নামলেন। এই স্তরের একটি দানবের বিরুদ্ধে চেনগু এবং অন্যরা সাহায্য করার জন্য কিছুই করতে পারেনি। লু ফেং এবং গাও ফেং মাটিতে পৌঁছেছেন এবং তাদের স্মৃতি ব্যবহার করে যমজ মাথাওয়ালা কালো ডোরাকাটা সাপের অবস্থানের দিকে একটি ধ্বংসপ্রাপ্ত পাথরের পথ ধরে চলে গেছেন। বুন! হিস! সাপের কান ভেদ করা হিস বহুদূর থেকে বয়ে চলে গেল। লু ফেং এবং গাও ফেং এক দৃষ্টি বিনিময় করেছেন এবং কৌশলগত যোগাযোগ ঘড়ি একই সময়ে সামান্য কম্পিত হয়েছে। লু ফেং তাকানোর জন্য তার মাথা নিচু করলেন এবং কৌশলগত যোগাযোগ ঘড়িতে একটি শব্দের লাইন দেখা গেল। 3 জন লোক হঠাৎ হাজির হয়েছিল এবং বর্তমানে তারা জোড়া মাথাওয়ালা কালো ডোরাকাটা সাপের সাথে তীব্র লড়াই করছে। গাও ফেংও খবরটি পেয়েছিলেন এবং শান্তভাবে বলেছিলেন, আমি ভাবিনি যে অন্য কোনো দল প্রথমে এটি পাবে। যাই হোক, চলুন দেখে নেওয়া যাক। চল যাই, লু ফেংও মাথা নাড়ল। তারা দুজন দ্রুত কাছাকাছি চলে আসে এবং দ্রুত একটি আবাসিক অ্যাপার্টমেন্টের কোণে পৌঁছে যায়। কোণ পেরিয়ে লু ফেং প্রায় কয়েক ডজন মিটার দূরে 2 মাথাওয়ালা কালো ডোরাকাটা সাপের বিরুদ্ধে লড়াইরত 3 জন পুরুষের আভাস পান। 3 জনকে দেখে মনে হচ্ছিল তারা পশ্চিম বা দক্ষিণ এশিয়ার। তাদের চুল ছিল সামান্য কোকড়া এবং তাদের গায়ের রং ছিল সামান্য কালো। যে টাক লোকটিকে এই 3 জনের নেতা বলে মনে হয়েছিল তিনি প্রায় 3 মিটার লম্বা একটি অন্ধকার সোনালি বো স্টাফ ধরেছিলেন। তার হাতে থাকা স্টাফটি ছিল সাঁতার কাটা ড্রাগনের মতো। যমজ মাথাওয়ালা কালো ডোরাকাটা সাপের ত্রিভুজাকৃতির মাথাটি যখনই তার কাছে উড়ে যায় তখনই বো স্টাফরা সাপটিকে থেতলে ফেলতে যথেষ্ট দ্রুত ছিল। এমনকি যদি এটি মাথাটি ভেঙে ফেলতে না পারে, তবুও এটি যমজ মাথাওয়ালা কালো ডোরাকাটা সাপের শরীরকে ভেঙে ফেলবে। কখনো কখনো বো স্টাফের মাথায় বিন্দুর সংযোগ করত, যার ফলে জোড়া মাথাওয়ালা কালো ডোরাকাটা সাপ রাগে হিস হিস করে। অন্য দুজনের জন্য তারা দুজনেই এক হাতে একটি আয়তক্ষেত্রাকার ঢাল এবং অন্য হাতে একটি বিশাল স্কিমটার ধরেছিল। এই দুজন একসাথে কাছাকাছি ছিল এবং একটি দল হিসাবে আক্রমণ করেছিল। তাদের সমন্বয় ছিল আশ্চর্যজনক। পেং! মরিচা ধরে রাখা ফিটনেস মেশিনগুলো যেগুলো অনেক আগে থেকেই সেক্টরে ভরে দিয়েছিল সেগুলো জোড়া মাথাওয়ালা কালো ডোরাকাটা সাপের দুলানো লেজের আঘাতে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল এবং টাক দ্রুত পিছু হটেছিল। বো স্টাফরা ঘুরে একটি ঘূর্ণিঝড় তৈরি করে যা সমস্ত স্ক্র্যাপ ধাতুকে অবরুদ্ধ করে এবং কর্মীদের মাস্টার দ্রুত পিছু হটে। দারুণ বো স্টাফ কৌশল! গাও ফেং শান্তভাবে বলতে পারলেন না, এই টাক লোকটি সম্ভবত একজন উন্নত স্তরের যুদ্ধবাজ। বাকি দুজন সম্ভবত মাঝারি স্তরের যুদ্ধবাজ। লু ফেং মাথা নাড়ল। এই নৃশংসটি জোড়া মাথাওয়ালা কালো ডোরাকাটা সাপের সাথে মাথার কাছে যাওয়ার সাহস করেছিল, তাই এটি বলা সহজ যে সে শক্তিশালী। সাই! যমজ মাথার কালো ডোরাকাটা সাপটি রাগান্বিত হয়েছিল এবং 2টি বিশাল সাপের মাথার ঠান্ডা চোখ আপনার মেরুদণ্ডকে ঠান্ডা করার জন্য যথেষ্ট ছিল। এটি আক্রমণ করার সাথে সাথে এটি বারবার ব্যাপকভাবে মুখ খুলেছে।
যুগল মাথাওয়ালা কালো ডোরাকাটা সাপের আক্রমণে তারা তিনজন দ্রুত পিছু হটল এবং কথা বিনিময় শুরু করল। তিনজনের মধ্যে কথোপকথন শোনার পর লু ফেং এবং গাও ফেং তাৎক্ষণিকভাবে স্থির করলেন, ভারতীয়। যুদ্ধের পর দুই মাথার কালো ডোরাকাটা সাপের একটি মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছিল। তা থেতলে দিল স্টাফের টাকপাশক। যাই হোক, এই ক্ষত স্পষ্টতই মারাত্মক ছিল না। হুশ হুশ হুশ! তিনজন ভারতীয় দ্রুত লু ফেং এবং গাও ফেংয়ের দিকে এগিয়ে গেল। পারলে নির্দ্বিধায় লড়াই করো, টাকপাশক কিছু চাইনিজ চেপে ধরল। এই সময় জোড়া মাথাওয়ালা কালো সাপটি চার্জ দিতে গিয়ে হিস হিস করছে। লু ফেং এবং গাও ফেং ঠান্ডাভাবে হেসেছিল এবং বেশি কিছু বলল না, এবং তারপর দ্রুত পাশ ফিরে এল। তারা যমজ মাথাওয়ালা কালো ডোরাকাটা সাপকে সরাসরি চার্জ করার মতো বোকা ছিল না। তিন ভারতীয়ের নেতা, তাক ব্রুট, তার কণ্ঠে অভিশাপ দেওয়া ছাড়া আর সাহায্য করতে পারেনি, এবং তারপর তার ৩ মিটার লম্বা স্টাফকে জোড়া মাথাওয়ালা কালো ডোরাকাটা সাপের দিকে গুলি করে। এখন সময়। লু ফেং ইতিমধ্যেই তার কালো নিক্ষেপের ছুরি ধরে ফেলেছে, এবং এটি ছিল একটি নয়েম সিরিজ নিক্ষেপকারী ছুরি। বিদ্যুতের গতিতে ছুঁড়ে মারলেন তিনি। নিক্ষেপকারী ছুরিটি জোড়া মাথাওয়ালা কালো ডোরাকাটা সাপের বাম মাথার দিকে গুলি করায় একটি ঠান্ডা আলো তৈরি করে। একটি অস্তিত্ব হিসাবে যা প্রায় একটি ড্রাগন, যমজ মাথাযুক্ত কালো ডোরাকাটা সাপ অত্যন্ত বুদ্ধিমান। এটি দেখেছিল যে তুচ্ছ মানুষটি একটি নিক্ষেপকারী ছুরি ছুঁড়েছে, তাই তার বাম মাথাটি দ্রুত নাড়ছে। একটি সাপের মস্তিষ্ক সবসময় অত্যন্ত দ্রুত কাজ করেছে। জোড়া মাথাওয়ালা কালো ডোরাকাটা সাপের বাম মাথা মুহূর্তেই ঝাপসা হয়ে গেল। এর বুদ্ধি নিজের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল। লু ফেং ঠান্ডাভাবে হেসেছিল। পরিবর্তন। সে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নিক্ষেপকারী ছুরিটি ছুঁড়ে মারল বুদ্ধিমত্তার জোড়া মাথাওয়ালা কালো ডোরাকাটা সাপ বানানোর জন্য যে সে লুকানো অস্ত্র ব্যবহার করেছে। সাধারণ জ্ঞান ব্যবহার করে ছুরি নিক্ষেপ বাতাসে দিক পরিবর্তন করতে পারে না। দুঃখের বিষয়, লু ফেং কোনো লুকানো অস্ত্র বিশেষজ্ঞ ছিলেন না, কিন্তু একজন লুকানো অস্ত্র বিশেষজ্ঞের চেয়ে শতগুণ শক্তিশালী ছিলেন। নিক্ষেপকারী ছুরি এবং যমজ মাথার কালো ডোরাকাটা সাপের মধ্যে যখন মাত্র ১ মিটার বাকি ছিল, তখন ছুরিটি কিছুটা দিক পরিবর্তন করেছিল। এই সামান্য পরিবর্তনের কারণে ছুরিটি জোড়া মাথাওয়ালা কালো ডোরাকাটা সাপের বাম মাথার চোখের একটির দিকে চার্জ করে। হিস! জোড়া মাথার কালো ডোরাকাটা সাপটি ক্রোধে হিস হিস করে, এবং সেই অল্প মুহূর্তে প্রকৃতপক্ষে তার বাম মাথা দিয়ে একটি চমকে উঠল। জেনে রাখুন, লু ফেংয়ের নিক্ষেপের ছুরি আগে থেকেই শব্দের গতির চেয়ে কয়েক গুণ বেশি, এমনকি স্নাইপার বুলেটের চেয়েও দ্রুত গতিতে চলছিল। ১ মিটার দূরত্ব এবং শব্দের গতির কয়েক গুণ গতি ১ সেকেন্ডের ১,০০০ ভাগও নয়। এবং যেহেতু নিক্ষেপকারী ছুরিটি এত দ্রুত চলছিল, এমনকি লু ফেংও নিশ্চিত হতে পারেননি যে তিনি এটি ১ মিটার বা ১.৫ মিটারে পরিবর্তন করেছেন। যেহেতু নিক্ষেপের ছুরিটি খুব দ্রুত ছিল, সামান্য বিলম্বের অর্থ হল ছুরিটি ইতিমধ্যে ১০ মিটার এগিয়ে যেতে পারত। এমনকি যদি সে দ্রুত প্রতিক্রিয়া দেখায়, সেই অল্প মুহূর্তে লু ফেং শুধুমাত্র একবার ছুরির দিক পরিবর্তন করতে পারে। এবং ঠিক সেই অল্প মুহূর্তে যমজ মাথাযুক্ত কালো ডোরাকাটা সাপটি কেবল প্রতিক্রিয়া দেখায়নি, তবে এটি এড়িয়ে গেছে। অবশ্যই, যেহেতু এটি একটি সংক্ষিপ্ত মুহূর্ত ছিল, যুগল মাথাযুক্ত কালো ডোরাকাটা সাপটি চরম পরিস্থিতিতে এড়িয়ে গেল। জোড়া মাথাওয়ালা কালো ডোরাকাটা সাপের মুখে নিক্ষেপকারী ছুরিটি গুলি করে একটি ফাঁক বের করে এবং জোড়া মাথাওয়ালা কালো ডোরাকাটা সাপের আশ চড়ায়। চি চি! এটি কেবল একটি সাদা চিহ্ন রেখেছিল, এবং নিক্ষেপকারী ছুরিটি সরাসরি মাটিতে প্রতিফলিত হয়েছিল। এরকম ভয়ঙ্কর প্রতিরক্ষা! লু ফেং চমকে উঠল। এরকম আশ্চর্যজনক ডজিং ক্ষমতা! এত অল্প দূরত্বে দিক পরিবর্তন করে এই দুই মাথাওয়ালা কালো ডোরাকাটা সাপ তখনও ডসতে পেরেছে। এটা একটা সমস্যা হতে চলেছে। লু ফেং জানতেন যে এই জোড়া মাথাওয়ালা কালো ডোরাকাটা সাপকে নিজের দ্বারা পরিত্রাণ করা অত্যন্ত কঠিন হবে। হিস!
যমজ মাথাওয়ালা কালো ডোরাকাটা সাপের দুটি মাথা উভয়ই লু ফেংয়ের দিকে ঘুরে গেল। এর বাম মাথার মুখের মধ্যে একটি বিশাল ফাঁক ছিল এবং একটি গভীর সবুজ রঙের রক্ত অবিরাম প্রবাহিত হচ্ছিল। লম্বা স্টাফকে চালিত তাক পাশটি জোরে হেসেছিল এবং সে পিছিয়ে যাওয়ার সাথে সাথে সে তার বিশ্রী চীনা ভাষায় চিৎকার করে বলেছিল, টিম আপ। অর্ধেক বিভক্ত তার দৃষ্টি ছিল লু ফেংয়ের দিকে। লু ফেং এবং গাও ফেং এক দৃষ্টি বিনিময় করেছে। ঠিক আছে, লু ফেং বলল। ঠিক আছে, গাও ফেং এমনকি উদ্দেশ্যমূলকভাবে একটি অঙ্গভঙ্গি করেছিলেন। 3 ভারতীয় এবং লু ফেং এবং গাও ফেং উভয় গ্রুপই অবিলম্বে তাদের সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে। তাক ব্রুটের শক্তি লু ফেং এবং গাও ফেংয়ের স্বীকৃতি অর্জন করেছে যখন লু ফেংয়ের নিক্ষেপকারী ছুরি 3টি ভারতীয় স্বীকৃতি অর্জন করেছে। শুধুমাত্র শক্তি দিয়ে আপনি অন্যদের মনোযোগ এবং সম্মান অর্জন করতে পারেন। এবং ওয়ানকে স্বপ্নের শহরের বাইরে ছিল 9 জনের একটি ফাইটার স্কোয়াড যা বর্তমানে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। 9 জনের এই স্কোয়াডে ছিল টাইগার ফাং স্কোয়াডের সদস্য। এটি একটি সাপের শব্দ এবং এটি একটি অত্যন্ত শক্তিশালী শব্দ। 9 জনের মধ্যে একজন প্রবীণ, যার চুল সাদা ছিল। আপনি যদি কোনো ত্রুটি খুঁজে পান অনুগ্রহ করে আমাদের জানান যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটি ঠিক করতে পারি। To be continued.